মুখ্যমন্ত্রী যা বলেছেন সেগুলোকে মানে যুক্তির ফাঁকগুলো এত বড় যে ওই একটা প্রাকৃত ভাষায় হয়তো যুক্তির ফাঁক দিয়ে হাতি গলে যেতে পারে। ডাক্তারদের সম্পর্কে তিনি বলেছেন যে ডাক্তাররা যেমন ডাক্তারি করেন, পড়াশোনা করেন, পোস্ট গ্রাজুয়েট স্তরে অবশ্যই। তিনি তেমন বলেছেন 12,000 পুলিশ কর্মী নিয়োগ করা হচ্ছে। তিনি ডাক্তারদের মতো পুলিশ কর্মীরা তারা কিন্তু এই 3 মাস 6 মাস ট্রেনিং এর সময় দিতে পারবেন না। তারা কাজ করতে করতেই তারা ট্রেনিং নেবে। আসলে শিক্ষা, ট্রেনিং সিস্টেম এই সম্পর্কে এই বর্তমান প্রশাসনে মমতা ব্যানার্জির নেতৃত্বে বর্তমান প্রশাসনের এতখানি অনীহা রয়েছে, এতখানি বোধের অভাব রয়েছে, এতখানি অবজ্ঞা রয়েছে শিক্ষা সম্পর্কে, ট্রেনিং সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, যে তারা অনায়াসে কথাগুলো বলতে পারে। আরে বাবা, জুনিয়র ডাক্তার যারা চিকিৎসা করেন তারা ইতিমধ্যে 5 বছর ডাক্তারি পড়ে এসেছেন। ডাক্তারি স্টুডেন্টরা, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা চিকিৎসা করে না, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা চিকিৎসা করে বিনা ট্রেনিং এ। কোনো কাজ কি শেখা যায়? পুলিশের কাজ কি শেখা যায়? কিন্তু হাতে নাকি সময় নেই, তাই ট্রেনিং ছাড়াই তাদের ট্রেনিংও চলবে, কাজও চলবে। এটা হচ্ছে সরকারের যুক্তি। এই ধরনের যুক্তির ফল কি হয় তা আমরা দেখেছি, দেখছি, এবং এই প্রশাসনের অধীনে আমার ধারণা ভবিষ্যতে বহু দেখব। আরেকটি উল্লেখযোগ্য বিষয় কি? আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলন। তাদের কর্মসূচি রয়েছে। ইতিমধ্যে একটি সরকার নিয়ন্ত্রিত একটি হলে তারা গণকনভেনশন করতে চেয়েছিল। আমরা জানি যে সেটা সরকার অনুমতি দিয়েও পরে বলেছে না, দেওয়া যাবে না। ঠিক আছে, সরকারের জায়গা, সরকার না দিতেই পারে। তারা ধর্মতলা অঞ্চলে যে কর্মসূচি নিয়েছেন তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ বিবৃতিতে বলেছে যে তাদের কাছে বিশ্বাসযোগ্য সূত্রে পাওয়া খবর আছে, তথ্য আছে যে এইসব জায়গায় গন্ডগোল হতে পারে, তাই ধর্মতলা চত্বর সহ শহরের নানা জায়গায় আগামী 2 মাস মানে পুজোর পরে, কালী পুজো পর্যন্ত, দিওয়ালির পর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে জমায়েত করা যাবে না, 5 জনের বেশি জমায়েত করা যাবে না। এটা আগেকার 144 ধারা ছিল, এখন যেটা ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা হয়েছে, সেই অনুযায়ী এই ঘোষণা করেছেন কলকাতা পুলিশ কমিশনার, যিনি ম্যাজিস্ট্রেট হিসেবে এটা করতেই পারেন, অধিকার রয়েছে তার। কিন্তু জুনিয়র ডাক্তার আন্দোলনকে খর্ব করার জন্য করা হচ্ছে, সে প্রশ্ন উঠতে বাধ্য। তার কারণ হচ্ছে এর বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা এতে গিয়েছেন, হাইকোর্টে গিয়েছেন, এবং সিপিআইএম যাদের ধর্ণা কর্মসূচি ছিল, চলছে, তারাও আদালতে গিয়েছেন। আমাদের এখানে, আমাদের রাজ্যে আমরা বারবার দেখেছি সম্প্রতিকালে বিরোধী দলের সিপিআইএম, বিজেপি, এদের কোনো কর্মসূচি থাকলেই সরকার তাতে নিরাপত্তাহীনতা বোধ করে, নিরাপত্তার অভাব ঘটতে পারে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে মনে করে, এবং তাতে সে অনুমতি দেয় না। এবং আমি তো বলবো 80-90% ক্ষেত্রে শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে অনুমতি তারা আদায় করে নেয়। বিজেপি তো বহুবার আদালতে গিয়ে করেছে। এবার কি হবে আমরা জানি না। আদালত আগামীকালে আদালতে এই বিষয়ে শুনানি রয়েছে, আদালত হাইকোর্ট যা বলবে তাই হবে। কিন্তু পুলিশি নির্দেশ দিয়ে জন আন্দোলন বন্ধ করার চেষ্টা শুরু হয়েছে, যার জন্যই আমরা বলছি এবার কিন্তু সব পুরনো পরিচিত খেলোয়াড়রা তারা কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং তাদের মতো করে খেলা দেখাতে শুরু করেছেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে প্রশাসনকে নত হতে 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 প্রায় মাটিতে মাথা ঠেকে গিয়েছিল যাদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনে, তাই সেই আন্দোলনের নৈতিক জোরের কাছে যেভাবে তাদের নত হতে হয়েছিল, সেটা তো তারা মন থেকে মেনে নিতে পারেন, এবার সম্ভব নয়। তাদের সেই আহত অহং তা কিন্তু এখন ধীরে ধীরে মাথা তুলছে। যখন লক্ষ মানুষ তাদের আবেগ নিয়ে রাস্তায় ছিলেন, সাধারণ মানুষ, সেই মুহূর্তে, সেই সময় দিনের পর দিন এই সরকারের, এই পুলিশের অত সাহস ছিল না যে পীড়ন নীতি তারা প্রয়োগ করে। যদিও আর জি কর কাণ্ডে একেবারে প্রথম দিনে কিন্তু করা হয়েছিল, একদম প্রথম দিন কিন্তু পুলিশ আর জি করেই আন্দোলনরত কর্মীদের লাঠি মেরে তাদের সরাতে গিয়েছিল। পরবর্তীকালে সরকারের সাহস হয়নি।
সম্ভব ছিল না, যে যে বিপুল জনরোষের সামনে সরকার পড়েছিল তাদের পক্ষে সম্ভব ছিল না অন্য কিছু করা। এখন কিন্তু আস্তে 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 সরকারের পরিচিত চেহারাটা বেরিয়ে আসছে। শুক্রবার 27শে সেপ্টেম্বর আগামীকাল, আমরা বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা অনুষ্ঠান করছি এটা, এই যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার মূলে কিন্তু আছে এই ভয়। এবং আমাদের পর্যবেক্ষণ যা বলছে, এইবার কিন্তু যদি ওরকম ভাবে মানুষ রাস্তায় নামতে শুরু করেন, তাহলে কিন্তু গোড়ার থেকেই সরকার আইনি যে ক্ষমতা তাদের হাতে যা আছে তা প্রয়োগ করার চেষ্টা করবে। কারণ পুলিশ কমিশনারকে সরিয়ে দিতে হয়েছে, পুলিশের একজন ডিসিকে সরিয়ে দিতে হয়েছে, থানার একজন ওসি গ্রেপ্তার হয়ে সিবিআই হাতে প্রতিদিন গ্রিলড হচ্ছেন। এসব তো পুলিশের পক্ষে খুব সুখকর বিষয় নয়। পুলিশের নিচুতলার কর্মীরা জানেন যে তারা কেন কি কাজ করেন। কলকাতার মধ্যে একটা হাসপাতালে, একটা বড় সরকারি হাসপাতালে একজন ডাক্তার, মহিলা ডাক্তার ধর্ষিত হয়ে খুন হয়েছেন। এ বিষয়ে যাবতীয় তদন্ত, প্রমাণ সংগ্রহ করা বা প্রমাণ লোপাট করা, যাই বলা হোক না কেন, সবকিছু একটা থানার ওসি করে ফেললেন। তার উপরের স্তরে কেউ কিছু জানলেন না, কেউ কিছু বুঝলেন না, কেউ কারোর কাছে কোনো তথ্য ছিল না, কেউ কোনো নির্দেশ দিলেন না। এটা হতে পারে না, অসম্ভব। তাই পুলিশের নিচুতলায় যেমন একটা ক্ষোভ রয়েছে, আমাদের দুপুরে মহলি সব করতে হয়, কাজের সময় তারা কোথায়, তাদের উপর তো হাত পড়ে না, কোনো আইপিএস অফিসারের গায়ে তো হাত পড়ে না। কিন্তু উঁচুতলায় ক্ষোভ রয়েছে, ভয় রয়েছে যে আরো উঁচু পর্যন্ত, শেষ পর্যন্ত হাত পড়বে না তো। কলকাতা পুলিশের একজন অ্যাডিশনাল কমিশনার টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পর তার বাড়িতে গেছে সহমর্মিতা জানাতে। তার বার্তাটা ছিল এই, নিশ্চয়ই আপনার সকলে মনে আছে, কলকাতা পুলিশ আপনার পাশে আছে, আপনার পরিবারের পাশে আছে। আজ ওই থানার ওই অফিসারটা যদি খুন ও ধর্ষণের তথ্য প্রমাণ লোপাট করে থাকে সত্যি সত্যি, যে কথা সিবিআই বলছে, আদালতে কি বলবে আমরা জানি না শেষ পর্যন্ত, ফর্মালি কি বলবে, কিন্তু খবরে যেটুকু উঠে আসছে, তাহলে ওই লোকটার পাশে, অপরাধীর পাশে কলকাতা পুলিশ আছে? এ প্রশ্ন মানুষ করবে না? কলকাতা পুলিশ একজন ক্রিমিনালের পাশে আছে, ভিকটিমের পাশে নেই?